ওটাই নিলয়। চাচা, তুমি চেনো না নিলয়কে। সে যেভাবেই থাকুক না কেন, সে ঠিকই গর্জন করে উঠবে। নিলয় পকেট থেকে সিগারেট বের করে। রোহানের কাছে এসে বুক পকেট থেকে লাইটার বের করে কয়েকটা টান দিয়ে বলল, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? কাজটা কি? একজনকে সোজা উপরে পাঠাতে হবে। কে সে? আদনান সাহেব সকালে উঠে কনফারেন্স রুমে চলে আসেন। সেখানে এসে তিনি নিলয়কে নিয়ে কথা বলতে শুরু করেন। নিলয়ের ব্যাপারে আদনান সাহেব আজকে নিজে থেকেই বলা শুরু করলেন। একটু বিরতি নিয়ে তিনি আবারও বলতে শুরু করলেন। পার্টি অফিসে সেদিন বিশাল একটা ফাংশন শুরু হয়। হার্ট মানি কোম্পানির দুজন লোক সেখানে গেস্ট হয়ে আসে। একজন রিফাত আর একজন রাকিব, দুজনেই এসেছিল। সাথে এসেছিল এমএলএ নানান পদের লোক। রোহান নিলয়কে প্ল্যান হিসেবে বলে, কিন্তু নিলয় বলে, কাজ আপনার, প্ল্যান আমার। হা হা, মেরা তো দুনিয়া চাইয়ে। কাজ হয়ে যাবে। নিলয় আর কিছুই বলে না। সে ওর মতো নিজের রুমে চলে যায়। এরপর আদনান সাহেব কিছুই বলে না। মাঝে মাঝে ওনার কি হয় কেউ জানে না। নিজে থেকেই অনেক কিছু বলে, আবার মাঝপথে এসে থেমে যায়। এরপর কিছু না বলেই তিনি চলে যান। আজকেও সেটাই করলেন, কাউকে কিছু না বলেই আবারও চলে গেলেন। আবির সকালে উঠে সবার জন্য খাবার দেয়। নেহা আর মিথিলা ভার্সিটি চলে গেল। আবির আজকের উঠে পরীকে খুঁজে পায়নি। ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আবির। এমন সময় পরী দৌড়ে আসলো। ভাইয়া, আমার আপারে ওরা আজকেও তুলা নিয়ে যাইতেছে, আমার আপারে বাঁচান। শাওনেরা আসছে? হ্যাঁ। আচ্ছা চল। আবির পরীকে সাথে নিয়ে পরীর বাড়ির দিকে যেতে থাকে। শাওনেরা অনেক বেড়েছে, কেন এমন করছে? দুর্বলদের উপরে আঘাত না করে শক্তিধরদের সাথে ঝামেলা করো। কিন্তু না, প্রতিটা মানুষই দুর্বলদের উপরে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে। আবির পরীকে সাথে নিয়ে ওদের বাড়ি আসে। শাওন, শিপন আর ফাইসাল তিনজনে পরীদের বাড়ির মধ্যে যায়। আশেপাশের কোনো মানুষই এগিয়ে আসছে না। আবির গিয়ে দেখে মিষ্টিকে ওরা মুখ বেঁধে নিয়ে যাচ্ছে। আবির ওদের সামনে এসে দাঁড়ায়। পরী দৌড়ে ওর আপুকে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আজকে তুই এসেছিস? মিষ্টিকে ছেড়ে দে। আবে, আমাকে তুই করে বলছিস? এসে বোন, আগে মালটাকে সরাই, পরে মিষ্টিকে তুলছি। ওকে কেন নিয়ে যাচ্ছিস? দেখ ভাই, তুই যা এখান থেকে, তোর সাথে আমাদের কোনো ঝামেলা নেই। তাই আমি ভালোভাবে বলছি তোকে, চলে যা। আমাদের সাথে মিষ্টির কন্ট্যাক্ট হয়েছিল 1 মাসের জন্য, অনেক টাকাও নিয়েছিল। কথা ছিল আমরা যখনই রাখবো সে আসবে, কিন্তু এখন সে অসুস্থতার ভান করছে। এটা তো আর হবে না, ওকে তো নিয়ে যাবই। এত কথা বলিস কেন? শালা আমাদের নামে পুলিশের কাছে কেস করতে গিয়েছিল, ওকে এখানে মেরে ফেলে রাখি। কথাটা বলেই আবিরের দিকে ফয়সাল নামের ছেলেটা এগিয়ে আসে। আবির ফয়সালকে বলে, টাকা আমি দিয়ে দিচ্ছি, মিষ্টিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো, কিন্তু তুই যে কেস করেছিস এর জন্য ফলটা তোর ভোগ করা লাগবে। এরপর আবিরের থেকে শাওনেরা টাকা নিয়ে চলে যায়। আবির মিষ্টির কাছে আসে, মুখ থেকে টিপ সরিয়ে দিল। মিষ্টি আবিরকে দেখে বলল, আপনি কে? কেন ওদেরকে অতগুলো টাকা দিলেন? আমি নিয়াদের বাড়িতে কাজ করি। কাজের জয়েন হওয়ার আগে নিয়া ম্যাম টাকা দিয়েছিল। আমার তো কেউ নেই, তাই প্রয়োজনও তেমন নেই। কারো উপকার করলে ভালো লাগবে, তাই দিলাম। আমি কারোর করুণাতে বাঁচতে চাই না। শরীরটা ঠিক হলে চলে আসবেন যখন খুশি, তারপর ইচ্ছে মতো আমাকে ওই কুকুরদের মতো কামড়ে খাবেন। হা হা, পরি যা, ভিতরে যা, পরে তোর সাথে কথা বলবো। আপনি হাসছেন কেন? সব পুরুষরাই তো সুযোগ পেলে ছেড়ে কথা বলে না। ঠিক বলছেন, আপনার সাথে একমত। আচ্ছা ঠিক আছে, টাকা শোধ করে নিব। আপনি আগে সুস্থ হন, আমি সময় মতো চলে আসব। আরেকটা কথা, আমি যতক্ষণ না ছাড়বো আপনি যেতে পারবেন না। হেই না হলে আসল পুরুষ,
পুরুষেরা কেবল কুকুরই হয়, সুযোগ পেলে নারী দেহটাকে খুবলে খেতে থাকে। একজন বাজারের কেউ ধর্ষণ করে, ইচ্ছে না থাকার সত্ত্বেও বারবার বিছানায় যেতে হয়। পুরুষেরা কখনো এসব বোঝে না। ঠিক, আমিও তো পুরুষ, আমারও চাহিদা আছে। 2 দিন পর চলে আসবেন। টাকা শোধ না হওয়া অবধি আমি আপনার হয়ে থাকবো। আচ্ছা। মিষ্টি চলে গেল। আবির পরীকে ডাক দেয়। পরী দৌড়ে আসে আবিরের কাছে। পরী বলল, ভাইয়া, মা তোমাকে ডাকে। আচ্ছা চল। আবির একটা রুমে আসে। একজন বয়স্ক মহিলা শুয়ে আছেন। ওনার হার্টের সমস্যা, ক্যান্সারও আছে ওনার। প্রতিদিন অনেক টাকার ওষুধ লাগে। আবির ওনাকে দেখে সালাম দিলেন। আবিরকে দেখে উনি শোয়া থেকে উঠে বসতে যাবে, তখনই আবির থামিয়ে দেয়। তুমি সেই আবির, তাই না বাবা? জি, কিন্তু আপনি কিভাবে চেনেন? পরি রোজ তোমার কথা বলে। ও একা মেয়ে, কি করবে, কোথায় যাবে, অনেক চিন্তা হয়। আল্লাহ একটা অসুখ দিয়েছে, তা না হলে ওকে কখনো কামে পাঠাইতাম না। চিন্তা করবেন না আন্টি, পরি একদম ভালো আছে। আচ্ছা আন্টি, মিষ্টি? ওর কথা বলো না তুমি, বাজে মেয়ে। ওরে কইছে আমি মরে গেলে যাবো, তবুও তুই এই লাইন ছাইড়ে দে। আদনান স্যারের বাড়িতে কাম করে যত টিয়া পাবি ওইটা দিয়েই চলবো। আমার কথা শুনে সে নেহাব আপার বাড়িতে কামের লেগে গিয়েছিল, কিন্তু হৃদয় ছেলেটা আমার মায়ের লগে কি নাকি করছে। আমি কইছি বড়লোক বলা, একটু তো তাকাইতেই পারে। মিষ্টির কাজে যায়নি, তারপর থাইকে দেখতাম লোকজন আসতো, ওকে গাড়ি করে নিয়ে যাইতো। মিষ্টিতে জিগাইতাম, কিছুই কইতো না। পরে পরি থেকে জানতে পারি, পরি নাকি বাড়ি থেকে বের হইলেই লোকজন ওরে আর আমারে নিয়ে গালি দিতে থাকে। পরি কাঁদতে কাঁদতে আমার কাছে এসে কান্না করতো। শেষে পরি এই বাড়িতে কামের লেগে পাঠাইছি। মিষ্টি এখন আর ভালো মেয়ে নাই, সে খারাপ হয়ে গেছে। ওর টাকা আমি নেই না। হারাম ঠেয়া কেন নিব, তুমিই কও। ওদের বাপও চলে গেছে। আমার যখন শরীর খারাপ হয়েছিল প্রথম তখন ওর বাপ পাশের বাসার রহিমা আপার লগে পীড়িত কইরা চলে গেছে। আমাকেও সবাইকে এভাবে রাইখা গেছে। মরলে মরুম, তবু এই পাপ কামাইয়ের টেহা আমি নেব না। আবির চুপচাপ কথাগুলো শুনতে থাকে। পরীর মা কান্না করছে। পরী ওর মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আবির বলল, আন্টি, প্রতিটা মা যেমন হাজার অন্যায় খারাপ কাজ করলেও সন্তানের কাছে কখনো ছোট হয় না, কারণ মা তো মাই হয়। মায়ের আলাদা কোনো জাত থাকে না। প্রতিটা সন্তান মাকে ভালোবাসে, আর সেই মাকে কষ্ট দেখতে পারে না কোনো সন্তান। আপনি ভেবে দেখুন তো, মিষ্টু কেন এমন করে? যেন আপনি অসুস্থতার যন্ত্রণার মাঝরাতে কাশতে না পারেন, যেন আপনি সুস্থ হয়ে ওঠেন। এই জন্য এমন করে। আপনি তো বললেন ওদের বাবা ছেড়ে চলে গেছে, একবার ভাবছেন তাদের বিষয়টা? ভাবতেও কতটা কষ্ট লেগেছে। আপনি তো মা, মিষ্টিকে কাছে ডেকে মিষ্টি করে কথা বলুন, দেখবেন সে আপনার আদরে ভালোবেসে নিজেকে অনেক কিছু থেকে পাল্টে নিয়েছে। জানেন আন্টি, আমরা মানুষেরা কেবল হুট করেই শাসন করতে জানি, রাগ অভিমান দেখিয়ে সব কিছু করতে যাই, কখনো ভালোভাবে কাছে ডেকে কিছু বলি না। একটা সন্তান কড়া শাসনের মধ্যে বড় হয়। বাবা বলে যেন বাইরে কারোর সাথে না খেলে। ছেলেটা বাইরে ক্রিকেট খেলে, আবার বাবা সেটা দেখে সবার সামনে পেটাতে থাকে। তখন সন্তানের মনে বাবার প্রতি ভালোবাসা নয়, বরং রাগ আর অভিমান জমে। কথা না শোনার ইচ্ছেতে হয়ে যাবে বেয়ারা, কারণ একটাই বাবা কেন সন্তানকে সবার সামনে শাসন করবে? তিনি তো বাড়িতে ডেকে এনে বুঝিয়ে বা সবার আড়ালে শাসন করতে পারত। আপনি মিষ্টির উপর অভিমান রাগ নিয়ে কথা বলেন, এই জন্য সে ভাবে আরও করবে। কারো কিছু আসে যায় না। আপনি ভালোবেসে দেখুন, সেও ভালোবাসা আর সম্মান দিবে। আসি আন্টি, আর কিছু লাগলে পরীকে বলবেন। পরীর সাথে আমি আছি ওর ভাই হিসেবে। আবির পরীর মায়ের রুম থেকে বেরিয়ে আসে। আবির চলে আসবে, পরী ঘর থেকে বেরিয়ে আবিরকে ডাকলো। ভাইয়া, বল।
মা জানে না মায়ের ওষুধ কেনার টাকা আমি আপার থেকেও নিই। আমি মাকে বলি না, আমি আপাকে কষ্টে দেখতে চাই না, আবার মাকেও না। তুমি থাকবে তো আমার পাশে? থাকবো, চিন্তা করিস না, সাউন্ডের ব্যাপারটা আমি দেখব। আবির রিক্সা পায় না, সে হাঁটতে থাকে, ভার্সিটির দিকে যাচ্ছে। ক্লাস শুরু হতে এখনো 5 মিনিট বাকি। 10 মিনিটের রাস্তা। রিক্সা আজকেও ডাকলেও দাঁড়াচ্ছে না। সবার যে কিসের এত তাড়া আছে। আবির প্রায় দৌড়াতে দৌড়াতে ভার্সিটিতে আসে। ঘামে ভিজে যায় ওর শার্ট। নিজেই ঘামে ভেজা শার্ট থেকে দুর্গন্ধ পাচ্ছে। আবির ভার্সিটিতে এসে ক্লাসের দিকে যেতে থাকে। আদনান সাহেব গাড়িতে এসে বসে আছেন। ওনার সাথে সব সময়ের মতো পুলিশের লোকজনেরা থাকেই, আর থাকে প্রেসের লোক। পুলিশ অফিসার আদনান সাহেবকে প্রশ্ন করলেন, আচ্ছা, নিলয়ের পর কি হলো? নিলয় কি তাকে খুঁজে পেয়েছিল? নীলার বাবা নিলয়কে খুঁজতে লোক পাঠালেও নিলয়কে পায় না। নীলা ওর বাবাকে বলে, সমস্যাটা আমার, তাই আমি ওকে খুঁজে বের করব, ওকে বোঝাবো আমি কতটা ভয়ঙ্কর। নীলা নিলয়কে খুঁজতে বের হয়, আর নিলয়কে সে খুঁজেও পায়। কিন্তু নিলয়কে নীলা কিছুই করতে পারে না। নীলা যখনই নিলয়কে পায়, নিলয় নীলাকে কাছে টেনে নেয়, আর নীলা এটা দেখে সহ্য করতে পারে না। নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। নিলয় চড় খেয়ে হাসতে থাকে আর বলে, রকস্টারের জানুটা রকস্টারই হবে, তাই না? চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। আমি যাব না, আর আমার পিছু নেওয়া ছেড়ে দে। জানু, এত ভাইলেন্স কেন? এই নিলয়ের মনে প্রথমবার কোনো মেয়ের জন্য ভালোবাসা কাজ করছে। নিলয় নীলার গাড়ির ড্রাইভারকে বের করে দিয়ে নিজেই নীলার গাড়ির ড্রাইভার হয়ে যায়। নীলাকে গাড়িতে বসিয়ে দিয়ে সে গাড়ি চালাতে থাকে। মেন রাস্তা আসলেই নীলা বলে, গাড়ি থামা। ওকে। আমাকে নামিয়ে দে। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। 2-3 জনকে মারলি, নিজেকে বড় গুন্ডা ভাবছিস তাই না? আমার স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমার পিছনে দাঁড়ানোর মতো হিম্মত কারণ নেই। তুই আমার পাশে বসেছিস, তোর সাহস অনেক বেশি। নিলয় নীলার কথা শুনতে থাকে, কিন্তু ঠিক সেই সময় একজন মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে রাস্তা বের হচ্ছিল। নীলার হাতে একটা রুটি ছিল। কোলে থাকা বাচ্চাটি নড়তেই বাচ্চাটিকে সামলাতে গিয়ে রুটিটা রাস্তায় পড়ে যায়। মহিলা রাস্তা পার হয়ে দেখে রুটিটা রাস্তার মাঝখানেই পড়ে আছে। কয়েকবার রুটিটাকে আনতে যায়, গাড়ি চালকদের জন্য রুটিটাকে আনতে পারেন না। মহিলা কাঁদতে থাকে। মহিলার গায়ে ময়লা শাড়ি দেখেই বোঝা যাচ্ছে রুটিটা কিনতে সে কতটা কষ্ট করেছে। এদিকে নীলা নিলয়কে অনেক কিছুই বলছে। নিলয় নীলার দিকে না তাকিয়ে বলে, 1 মিনিট দাঁড়াও। নিলয় গাড়ি চালিয়ে রুটির পাশে গিয়ে গাড়িটাকে আড়াআড়িভাবে রাখে। চলতি গাড়িগুলো সব একসাথেই থেমে যায়, কারণ রাস্তা আটকে কে যেন গাড়ি রেখেছে। গাড়ির দরজা খুলে সবাই নিলয়কে গালি দিতে থাকে আর গাড়ি সরানোর জন্য বলে। কিন্তু নিলয় নীলার আড়ালে কোমর থেকে পিস্তলটি বের করে জানালা দিয়ে বের করে রাখে। নীলা অবাক হয়। এতক্ষণ ধরে লোকজনেরা নিলয়কে বকছিল, এমনকি নীলা ও নিলয়কে স্টুপিড বলে গালিও দিচ্ছিল। সবাই এখন হঠাৎ করেই চুপ হয়ে যায়। নীলা কিছু বুঝতে পারে না। নিলয় পিস্তলটি আবারও কোমরে গুঁজে নিল। সবাই নিলয়ের গাড়ির দিকে তাকিয়ে আছে। নিলয় গাড়ির দরজা খুলে নামে। চারপাশে সবাই নিলয়কে দেখতে থাকে। নীলা ও নিলয়ের এমন কাজ দেখে চুপচাপ বসে তাকিয়ে থাকে। নীলার পাশে দরজার সামনেই রুটিটা পড়েছিল। নিলয় সেই রুটিটার সামনে এসে বসে, 2 হাত দিয়ে রুটিটাকে তুলে নিয়ে মহিলার দিকে তাকায়। রুটি থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে নিলয় বলে, একটা রুটি কেনার জন্য 5টা জুতো কালি করতে হয়। সেই রুটি রাস্তা থেকে তুলে খেতে লজ্জা করতে নেই। মাটিতে পড়ে থাকা জিনিস নিজেই ফেলে থাকি। সেই জিনিস কিনতে নিজের টাকার দরকার হয়। দুনিয়ার কোনো মানুষ মহৎ ছাড়া কেউ 5 টাকা দিবে না। আজকের এই চলমান দুনিয়ায় কারোর জন্য থামবে না, আর না থামবে এই দুনিয়ার মানুষ কারোর জন্য। কেউ কখনো কারোর জন্য থামে না, কাউকে দেওয়ার জন্য থামে না, থামিয়ে নিতে হয়।
নিলয়ের কথা শুনে মহিলা সহ নীলাও অবাক। মহিলা আশেপাশে তাকায়, ভিড় জমে গেছে, সবাই নিলয়কে দেখছে। নিলয় মহিলার এমন তাকানো দেখে বলে, মানুষের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। এই রুটি পড়ে যাওয়াতে না কেউ আসবে তুলে দিতে, আর না কেউ বিনা টাকায় তোমাকে রুটি দিবে। লজ্জা ছাড়ো, সামনে এগিয়ে যাও। সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য পৃথিবীর সবচাইতে বড় যোদ্ধা হলো মা। নিলয় মহিলার হাতে রুটিটা আর কিছু টাকা দিয়ে আসে। নিলয় সব দেখে ঠিক কি বলবে বুঝতে পারছে না। নিলয়কে সে এতক্ষণ অন্যরকম ভেবেছিল, কিন্তু এখন নিলয়কে সে আরও অন্যরকম ভাবতে থাকে। নিলয় গাড়িতে এসে বসে, নীলার দিকে তাকিয়ে বলে, জানো, তুমি কিছু বলছো মনে হয়। না কিছু না, আমাকে বাসায় দিয়ে আসো। ওকে। নিলয় গাড়ি চালাতে থাকে। কিছুক্ষণ দূরে আসার পরেই অনেকগুলো পুলিশ নিলয়দের গাড়িটা থামিয়ে দেয়। নিলয় গাড়ি থেকে নেমে ঘটনা কি জানার চেষ্টা করে। অনেকগুলো ট্রাক আটকায় পুলিশ। এরপর আদনান সাহেব আর কিছুই বলল না। তিনি গাড়ি থেকে নেমে গেলেন। ওনার মতো উনি কোথায় যেন যেতে থাকে। আবির ক্লাসের সামনে এসে দাঁড়ায়। শার্ট ভিজে গেছে ওর। আবিরকে ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই। নেহা ইশারায় আবিরের কাছে জানতে চায় কি হয়েছে, এত দেরি কেন। আবির তাকায় না নেহার দিকে। আবির দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ম্যাম আবিরের দিকে তাকায়। আবিরের উপরে একটাই রাগের কারণ, সে সময় মতো ক্লাসে আসে না। নুসু ম্যামের রুলস অনুযায়ী ক্লাসে সবাইকে সময় মতো অ্যাটেন্ড করতে হবে, কিন্তু সবাই ঠিকঠাক মতো ক্লাসে আসলেও আবির ছেলেটা ক্লাসে ঠিকঠাক আসে না। ম্যাম রেগে বলল, আজকেও তুমি দেরি করেছো আর তোমার গা থেকে গন্ধ আসছে। ছি, কোথায় পড়েছিলে? ম্যাম, রিস্কা পাচ্ছিলাম না, তাই দৌড়ে চলে এসেছি। কি করো তুমি? কিছু না ম্যাম, আব্বু আম্মু নেই, এক ম্যামের দোয়াতে বেঁচে আছি। ম্যাম মানে কে সে? তোমার কি হয়? এই যে বললাম না, দয়া দয়া দেখায়, প্রয়োজনে কাজ করিয়ে নেয় তিনি। বুঝলাম, আজকে লাস্ট। এরপর যদি কখনো আর ক্লাসে দেরি করে ঢুকেছো, আমি সরাসরি প্রিন্সিপালকে কমপ্লেন করব। আচ্ছা। আবির সাদা দাঁত বের করে একটা হাসি দিল। এরপর ক্লাসে ঢুকে নিজের মতো নিজের পরিচিত সেই বেঞ্চে গিয়ে বসলো। ম্যাম বলে, 3 দিন পর তোমাদের ইংরেজিতে এক্সাম নেওয়া হবে। প্রশ্নটা থাকবে ইংলিশে, তোমরাও ইংলিশে উত্তর দিবা। আবির কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়। ম্যাম আবিরকে প্রশ্ন করে, ম্যাম ইংরেজিতে কেন? আমি তো পারি না। আবিরের কথা শুনে 4 জন ব্যক্তি ছাড়া ক্লাসের সবাই জোরে হেসে উঠল। একজন ম্যাম, বাকি 3 জন নেহা, নিধি আর জয়। আবির মাথা নিচু করে নিল। ম্যাম বলল, ইংলিশ পারো না তো পড়তে আসছো কেন? বেয়াদব কোথাকার। সব আনসার দিতেই হবে, বিশেষ করে তোমার। জি আচ্ছা। এর সামনের বেঞ্চে জয় আর নিধি বসেছে। আবির বেঞ্চে বসে বাইরের দিকে তাকালো। নিধি বলল, আবির, এই আবির, তোমার বেঞ্চে আসছি, দাঁড়াও। নুসু ম্যাম দেখার আগেই নিধি আবিরের পাশে এসে বসলো। আবির একদম কর্নারে সরে গেল। নিধি একটা মুচকি হাসি হাসছে, মনে মনে বলছে, দুনিয়াতে এমন ছেলেও আছে যে কিনা মেয়েদের সাথে কথা বলার সুযোগ মিস করে, তার উপর সুন্দরী মেয়েদের থেকে পালায়। আবির ছেলেটা বেশ ইন্টারেস্টিং তো। আবিরের দিকে তাকিয়ে নিধি ফিসফিস করে বলে, আবির, চিন্তা করো না, আমি তোমাকে ইংরেজি শেখাবো। কিন্তু আমারে তো নেহা ম্যাম শেখায়। আমিও শেখাবো। জি আচ্ছা। আবিরের চোখ যায় জিসানের দিকে। জিসান ইশারায় কি যেন বলছে। এসব দেখতে দেখতে প্রথম ক্লাস শেষ হয়। আবিরের আর ভালো লাগছে না। সে ক্লাস থেকে বের হয়ে তার ভালো লাগার জায়গা সেই ফুল গাছটার নিচে গিয়ে বসে। কিছু সময় পর জিসান আসলো। আবিরের সামনে এসে বসে বলল, আমি কিছু করিনি। কথাটা শেষ হতেই জিসান আবিরের গালে একটা চড় বসিয়ে দিল। আবিরের গালে জিসানের 5টা আঙুলের দাগ পড়ে গেছে। আবির কিছু বলল না, চুপচাপ সেখান থেকে উঠে চলে যাবে। সেই সময় জিসান আরো কিছু বলতে যাবে, ঠিক তখনই সবাই শুনতে পায়, জিসান, আবিরকে সরি বল, সরি বল বলছি। ওকে চর কেন মারলি? সরি বল। শেষের কথাটা জিসান আস্তে করে বলে, তারপর সেখান থেকে চলে যায়। নেহা আবিরের পাশে এসে বসে।
আবির দূরে সরে যেতেই নেহা বলে, এত ভাব কেন তোমার? ভাব? আমি কিসের ভাব নেব? মেয়েদের থেকে দূরে থাকো কেন? আপনি বড় লোক, আমি গরিব। আপনার পাশে বসাটাও যে ভাগ্যের ব্যাপার। আর আমাকে তুই করে বলাই ঠিক ছিল। হঠাৎ করে তুমি করে বলছেন, কেমন লাগছে? তাই না? আমার ইচ্ছা আমি যেমনভাবে খুশি বলবো। নীতিকে কি বলেছো তুমি? সরি, আমি কিছু বলিনি। বলেছো আমি নাকি তোমাকে ইংরেজি শেখাই, আর সে এসে আমাকে বলছে, নেহা তুমি কিছু মনে করো না, আমি আবিকে কি ইংরেজি শেখাতে পারি? এত ঢং দেখলে জাস্ট গা জ্বলে যায়। কেন? কেন মানে? ও তোমাকে কেন ইংরেজি শেখাবে? কি জানি। আবির আর নেহা কথা বলছে। কিছু সময় পর সেখানে মিথিলা আসলো। মিথিলা এসে আবিরকে বলল, ধন্যবাদ কালকে আমাকে বাঁচানোর জন্য। আর সরি, অনেক অনেক। কেন? এই যে আমি তোমার সাথে এতদিন অনেক বাজে ব্যবহার করেছি। চলো তোমাকে আজ লাঞ্চ করাবো। না না, আমার এসব লাগবে না। আমার বাইরে বের হতে ভয় করে। বাড়িতে ঠিক আছি। আবির বসা থেকে উঠে তাড়াতাড়ি নেহা আর মিথিলার কাছ থেকে সরে আসে। মিথিলা আবিরকে বলে, আবির এমন কেন রে? কোনো মেয়ের দিকে তাকাতে দেখিনি আমি। ছেলেটা অনেক ভালো। এই জন্যই তো কেমন একটা ভাবনা ওর প্রতি চলে আসছে আমার। মানে? পরে বলবো, আমি নিজের উপর নিজে শিওর হইনি তারপর। আবির হেঁটে যাচ্ছে। ভার্সিটি থেকে বেরোতেই দেখে সে জিসান, হৃদয়, তমাল, মামুন দাঁড়িয়ে আছে। আবির পাশ কাটিয়ে চলে যাবে, তখনই হৃদয় ডাক দেয়, এই হিরো আবির, দাঁড়া। আবির দাঁড়ালো। হৃদয় আর জিসান আসলো ওর কাছে। হৃদয়কে দেখে আবির বলল, সরি ভাই, কালকে রাতে ভুলে যা করেছি, সরি। সরি? তোর জন্য আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তোকে এখন এখানে কিছু বলবো না। সময় মতো তুই তো সরির জবাব পাবি শালা। যা ভাগ, সোজা চলে যাবি, পিছনে দেখাবি না একদম। আবির চলে যাচ্ছে। জিসান আর হৃদয় হাসতে থাকে। জিসান হুট করে হৃদয়কে বলে, মেরে ফেলবো? শেষে কেস খাবো না? কিসের প্ল্যান বলতো তাড়াতাড়ি? মানে ওই রাব্বি যাকে ডন বলে পুরো শহর চেনে? তাহলে ফোন দে। হৃদয়ের কথা শুনে রাব্বিকে ফোন দেয় জিসান। কয়েকবার বাজার পর রিসিভ করলো রাব্বি। জিসান বলে, 5 লাখ টাকা, কাজ হয়ে যাবে। ছবি আর ঠিকানাটা পাঠিয়ে দেন। ওহ, তাহলে তো সহজেই হয়ে গেল। ঠিক আছে, আমার একটা গোডাউন আছে পরিত্যক্ত, মালটাকে নিয়ে আসিস। তবে আজ না, আজকে আমার মিশন আছে। জিসান ফোন রেখে দেয়। হৃদয় বলে, কিরে, কাজ হলো? এটা কোনো ব্যাপার না। ওকে, তাহলে ছেলেপুরোদের রেডি রাখ। ওরা সবাই মজা করছে। ওইদিকে আবির নিজের মতো হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে। নিধি আর নেহার আবিরকে নিয়ে অন্যরকম চিন্তায় আছে। তারা কেউ জানে না আসল কারণটা কি। তবুও যেন আবিরকে নিয়ে ওদের ভাবতে বেশ লাগছে। আদনান সাহেব সোফাতে বসে আছেন। পুরো বাড়িতে তিনি আর পরি আছে। আবিরকে ভিতরে আসতে দেখে আদনান সাহেব ডাক দিয়ে আবির ওনার সামনে এসে দাঁড়ালো। আবিরকে বসতে বললেন সোফাতে। আবির ওনার সামনে সোফাতে বসে মাথা নিচু করে নিল। আদনান সাহেব ঠিক কী প্রশ্ন করবেন খুঁজে পাচ্ছেন না। তবে একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরছে, আবির নিলয়ের ব্যাপারে আর কি কি জানে। যেটা জানার উনি ঠিক এই প্রশ্নটাই করতে যাবেন, তখনই আবির বলে ওঠে, আমি নিলয়ের ব্যাপারে তেমন কিছুই জানি না। নিলয় বড় হয় কেবল একবার পুলিশের কাছে ধরা পড়েছিল ছোট কেসের জন্য, আর সেটা হলো সিগন্যাল না মেনে গাড়ি চালানোর জন্য। নিলয়কে এক কনস্টেবল থানায় ধরে আনে। নিলয় থানার মধ্যে হেলান দিয়ে বসে সিগারেট খাচ্ছে। থানার ওসি নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নাম কি তোর? আর তোর এত সাহস থানায় বসে আমার সামনে সিগারেট খাচ্ছিস? সিগারেট আমার নেশা, আর নেশা একবার উঠে গেলে
নেশা শেষ করাটা আমার পেশা। আব্বে সালা, তোর গাড়ির লাইসেন্স দেখা আর ফেল সিগারেট। ওসি সিগারেটটা ফেলে দেয় নিলয়ের হাত থেকে। নিলয় চুপচাপ বসে থাকে। ওসি বলে, গাড়ির লাইসেন্স দে। নেই। সিগন্যাল না মেনে গাড়ি চালিয়েছিস কেন? আইন কি তোর বাবার শালা? তুই আইনের গোলাম। নাম কি তোর? আমার নাম শোনার আগে তোর থানা কেঁপে উঠবে, হয়তো তোর থানা ভেঙে পড়তে পারে। ঠিক তখনই থানা যেন সত্যিই কাঁপতে থাকে, কারণ হেলিকপ্টার নিয়ে নিলয়কে নিতে এসেছে ওর গ্যাংয়ের লোকেরা। মাসুম থানায় প্রবেশ করে, হাতে ড্রাইভিং লাইসেন্স। ওসি ড্রাইভিং লাইসেন্সে নিলয়ের নাম পড়ে, জোরে বলে উঠল, নিলয়। তারপর তখনই সব পুলিশেরা ভয়ে দূরে সরে যায়। ওসি দৌড়ে নিলয়ের কাছে এসে সিগারেটটা জ্বালিয়ে নিলয়ের হাতে ধরিয়ে দেয়। নিলয় সিগারেট মুখে টান দিতে দিতে বলে, তোকে মারলাম না, কারণ তুই সরকারের কাজে নিয়োজিত। যেদিন আমি সরকার হব সেদিন তোকে মেরে দিব। নিলয় কথাটা বলেই বাইরে বের হয়। থানায় থাকা কয়েকজন আসামি বলে ওঠে, নিলয় কোনো গুলাম না, নিলয় হলো আসল মালিক। এরপর থেকে নিলয় ডন নয়, ব্র্যান্ডের নামেই সবাই চিনতে থাকে। নিলয় কেবল কোনো ডন নয়, নিলয় একটা ব্র্যান্ড। তোটুকুই জানি নিলয়ের ব্যাপারে। আর আপনি তো নিলয়ের ব্যাপারটা টানা 7 বছর ধরে লিখেছেন, অবশ্যই আপনার জানার কথাই বেশি। আমি তো কেবল পাঠক মাত্র। আবির কিছুই বলে না আর। আদনান সাহেবের থেকে উঠে চলে আসে। আদনান সাহেব আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছেন। আবিরকে দেখে আদনান সাহেব অবাক হচ্ছে। কিছু যেন একটা রহস্য আদনান সাহেব টের পাচ্ছেন, তবে ধরতে পারছেন না। আবির ওর রুমে গিয়ে বসে। বিছানায় বসে সে আজকে সারাদিনের কথাগুলো ভাবছে। হৃদয় আর জিসানের কথাগুলোই বেশি মনে পড়ছে ওর। আবির ব্যাগ থেকে আদনান সাহেবের লেখা ইংরেজি ভাষার দ্য কিং অফ ইউনিভার্স বইটি বের করলো। আজকে আর পড়ল না ও। আদনান সাহেব সোফায় বসে আবিরকে নিয়ে ভাবছে। ওইদিকে নেহার ছোট চাচু এনএসআই অফিসার, ওনার ফোর্স নিলয়কে খুঁজে চলছে। বিশেষ করে স্পেশাল অফিসার, যাকে এখনো অবধি ডিপার্টমেন্টের কেউ দেখেনি, সেও ছদ্মবেশে নিলয়কে খুঁজছে। নেহার ছোট চাচু কামাল আহমেদ তার সেই ছদ্মবেশী অফিসারকে কল দেন। অফিসার বলে, স্যার, কিছুটা এগিয়ে গিয়েছি। ঠিক সময় মতো আমরা নিলয়কে খুঁজে বের করব। কত দেরি লাগবে? আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। স্যার, কোনো ডনকে ধরতে হলে আমরা তাড়াতাড়ি ধরতাম, কিন্তু ডনেদের কিং নিলয়দার রকস্টারকে ধরতে জলদি নয়, সময় দিন। সে কোনো সাধারণ ডন নয়, সে ডনের বাপ। বুঝছি, ওকে তোমার মতো করো তাহলে। পুরো দেশ এখন নিলয়কে খুঁজছে। সব টিভি নিউজে নিলয়কে খোঁজার খবর প্রকাশ করছে। সেই খবরের বর্ণনা করছেন আদনান সাহেব। আদনান সাহেবকে পছন্দ হচ্ছে আবিরের। আবির রুমে বসে সিগারেট চালায়। বিকেল হয়ে সন্ধ্যা নেমেছে। পরি দৌড়ে আবিরের কাছে আসছিল। দরজার কাছে এসে নেহাকে দেখে পরি। নেহাও পরির দিকে তাকায়। পরি উত্তেজিত অবস্থায় বাড়িতে প্রবেশ করছে। পরির এমন ভাব দেখে নেহা বলল, কি ব্যাপার তোর, এমন লাগছে কেন? আর কোথায় যাচ্ছিস? তোকে তো ঠিকমতো কাজেও দেখছি না। ওই আসলে ম্যাম আমার আব্বা, মানে আবির ভাইয়ার কাছে যাচ্ছি। কেন, কি হয়েছে? ওর কাছে কি? পরি কিছুই বলল না। দৌড়ে আবিরের রুমের কাছে এসে দরজা ধাক্কাতে থাকে। আবির সিগারেটটা জানলা দিয়ে ফেলে দেয়। দরজা খুলে দেখে পরি দাঁড়িয়ে আছে। পরি তেমন কিছুই বলে না। ভাইয়া, আব্বা ওরা আসছে। আবিরের হাত চেপে ধরে পরি আবিরকে টেনে নিয়ে যায়। কি হয়েছে ব্যাপারটা বোঝার জন্য নেহা ওদের পিছনে যায়। কয়েক মিনিট পর আবিরকে সাথে নিয়ে পরি ওদের বাড়ির সামনে আসে। প্রাইভেট গাড়ি দাঁড়ানো। আবির ভিতরে যায়। পিছনে নেহাও আছে। আবির দেখে মিষ্টিকে শাওন, শিফন, ফয়সাল আর কয়েকজন নতুন ছেলে এসেছে তুলে নিয়ে যেতে। শাওন বলতে থাকে, দেখ মিষ্টি, নতুন কাস্টমার আসছে, অনেক টাকা পাবি। আমরাও সাথে চাইনি, যেভাবে হোক তোকে আজ যেতেই হবে। আমি না বলেছি আমি এখন যাব না, তোরা চলে যা। চুপ কর মা, চল বলছে। ও যাবে না, ওকে ছেড়ে দে। আবির সামনে দাঁড়িয়ে কথাটা বলল। সবাই থেমে যায়। মিষ্টির হাত ছেড়ে দেয় ফয়সাল। একটু এগিয়ে এসে বলে, শালা, তুই ওর কাস্টমার লাগিস? যখনই আসি তোকে দেখি সারাক্ষণ কি ওর সাথেই তুই
শালা যা সামনে থেকে। ফয়সাল কথাটা বলার সাথে সাথেই আবির জোরে একটা থাবা বসিয়ে দেয় কান সোজায়। ফয়সাল ওখানেই মাটিতে পড়ে যায়, আর ওঠে না, অজ্ঞান হয়ে পড়ে থাকে। সাউন, সিফন, বাকিরা সবাই ভয়ে এক পা পিছিয়ে যায়। আবির শার্টের হাতাটা গুটিয়ে বলে, এখান থেকে চলে গেলে বেঁচে যাবি, আর না যেতে চাইলে আমি পাঠাবো, তবে বাড়িতে নয়, সোজা হাসপাতালে, না হয় কবরস্থানে। শিফন আর শাওন দৌড়ে ফয়সালকে কাঁধে তুলে নেয়। শাওন আবিরের কাছে এসে আস্তে করে বলে, অপেক্ষা কর, তোর জবাব তুই পেয়ে যাবি। শিফন আর শাওন ফয়সালকে নিয়ে চলে যায়। আবির পরি আর মিষ্টির দিকে তাক। পরি মিষ্টিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। চলে আসতে যাবে তখনই মিষ্টি বলে, চিন্তা নেই, আপনার উপকারের প্রতিদান আপনি পাবেন। 2 দিন পর আপনি চাইলে আমাকে সারা জীবন রক্ষিতা করে রাখতে পারবেন। আবির আর কিছুই বলে না, হাসি দিয়ে সেখান থেকে চলে এলো। নেহাও আড়াল হয়ে আবিরের পিছনে যেতে থাকে। রাস্তায় উঠে আবির হাঁটছে। সিগারেট খাওয়ার নেশা চেপে গেছে ওর। আবির পকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালাতে যাবে, তখনই পিছন থেকে শুনতে পেল, আবির, এসব কি হচ্ছে? আবির চমকে ওঠে, পিছন দিকে ঘুরে তাকায়। সিগারেট ফেলে দিয়ে ভয়াক্ত দৃষ্টিতে তাকিয়ে নেহার দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি এখানে? পরীকে দেখেছিলাম তোমাকে নিয়ে দৌড়ে আসতে, পিছনে এসে দেখি এখানে ঝামেলা। তেমন কিছু না, মিষ্টিকে ওই ছেলেগুলো তুলে নিয়ে যেতে চায় বারবার। পরি এটা পছন্দ না, আর পরীকে আমি ভালোবাসি। পরীর যেটা পছন্দ না আমারও পছন্দ না, তাই ভাই হিসেবে পরীকে সাহায্য করি। কিন্তু মিষ্টি কি সব বলছিল? আরে ওনার কথা বাদ দিন, সেসব আমি দেখে নিব। দিনের বেলাতে তো বিড়ালের মতো চুপসে থাকো, রাত হলে কি এমন উপকার করে বেড়াও? সেদিন মিথিলাকে রাতে হেল্প করলে, আর আজকে পরীকে। ব্যাপারটা কি, হিরো হওয়ার শখ আছে নাকি? না মানে আসলে। বুঝেছি, চলো। আবির আর নেহা হেঁটে যাচ্ছে পাশাপাশি। নেহা ইচ্ছে করেই আবিরের কাছে গিয়ে হাঁটছে, আর আবির ইচ্ছে করেই দূরে সরে যাচ্ছে। নেহা এমন দেখে বেশ মজা পাচ্ছে। ছেলেটা কি ইনোসেন্ট। রাস্তায় একটা মেয়ে পাশাপাশি হাঁটছে, অথচ এই গাধা আবির সে সুন্দরী মেয়ের দিকে একবারও তাকাচ্ছে না। তারপর শাওন আর শিপন ফয়সালকে হসপিটালে ভর্তি করিয়ে দিল। শাওন ফোন বের করে রাব্বি নামক ডনকে ফোন দিল। রাব্বি আজ কয়েকদিন ধরে খেয়াল করছে কোনো একজন ওকে ফলো করে, কিন্তু কে ঠিক জানে না রাব্বি। শাওনের সাথে রাব্বির অনেক দিনের পরিচিত আছে। শাওনের ফোন পেয়ে রাব্বি রিসিভ করে। রাব্বি শাওনকে বলে, ভাই, আমার বন্ধুকে একটা ছেলে মেরেছে। কি? এই শহরে কার সাহস আছে আমার লোকদের মারে? একটা ছেলে মেরেছে, তাকে মার্ডার করতে হবে, টাকা পেয়ে যাবে। বলো কখন মারবে? দেখো, আমি একটা মিশনে আছি, মিশন শেষে আরও একজনকে মার্ডার করতে হবে আমার ভাঙা গোডাউনে। কি ওখানে? তাহলে ওখানে বেড়াটাকে তুলে আনি। তুলে আনবি মানে? 1 মিনিট। হৃদয়, জিসান, এদেরকে চিনিস? হো, নাম শুনেছি, ভার্সিটির ওই এলাকায় ঘোরাঘুরি করে। ওরাই কাজ দিয়েছে, আর তারাও বলেছে তুলে আনবে। মনে হচ্ছে তোদের ঝামেলা একই ব্যক্তির সাথে। তোরা কথা বলে নিসনি, তারপর কল করিস, কাজ হয়ে যাবে। আচ্ছা, আমি হৃদয় আর জিসানকে খুঁজে নিচ্ছি। শাওন ফোন রেখে দেয়। শাওন আবিরের কথাগুলো ভাবতে থাকে। আবির কেমন গম্ভীর টাইপের, তবে রাব্বির কাছে এগুলো কোনো ব্যাপার না। সে দেশের ডন রাকিবের লোক। রাকিব নিজেই রাব্বিকে ঢাকা ভার্সিটিতে জায়গা দিয়েছে। শাওন ভার্সিটির চেয়ারম্যানকে ফোন দেয়। জিসানের নাম্বারটা ম্যানেজ করে জিসানকে কল করে দেখা করার কথা বলে। আবির সোজাও রুমে চলে যায়, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কিছুক্ষণ কথা বলে নিল আবির। ব্যাগে থাকা বইটা বের করে পড়া শুরু করে, কিন্তু আজকে আবিরের যেন একটু বেশি ঘুম চলে আসে, তাই পড়তে পড়তে হঠাৎ করেই ঘুমিয়ে যায়। তবে ঘুমানোর আগে পাশ বালিশের নিচে আবির বইটাকে রেখে দেয়। সকালে সবাই ঘুম থেকে ওঠে। আজকে পরি এসে কাজ করছে। আবির কিছু কাজ করে পরীকে বলে, খুব পারবো ভাইয়া, আপনি যান, আমি সব দেখছি। আচ্ছা ঠিক আছে, তোর আপা কেমন আছে? ভালা, তোর কথা কয় না তেমন,
মা আপারে ডাকছিল ঘরে, আপা মায়ের লগে কথা কইছে, এরপর থাইকা আপা আরো চুপ হইয়া গেছে। ও আবির আর দেরি করে না। ক্লাস শুরু হওয়ার 1 ঘন্টা আগেই সে বাড়ি থেকে বের হয়। সবাই সকালের খাবার একসাথে বসেই খাচ্ছে। নেহা আবিরকে খুঁজছিল কিন্তু পায়নি। খাবার শেষ করে সে যে যার মতো কাজে চলে যায়। পরি বাড়ির ছোটখাটো কাজ শেষ করে ভাবলো আবিরের রুমে এসে ওর ঘরটা গুছিয়ে দেবে। পরি আবিরের ঘরে আসে, সবকিছু ঠিকঠাক করে বিছানা গুছানোর জন্য বালিশ উঁচু করতেই দেখে একটা মোটা বই। পরি বইটাকে খুব ভালো করেই চেনে, কারণ সে আদনান সাহেবের কাছে অনেকবার এই বইটি দেখেছে। পরি ভাবলো হয়তো আদনান সাহেব ভুল করে আবিরের ঘরে এই বইটি রেখে গিয়েছে। এই জন্য পরি বইটি বিছানায় রেখে আদনান সাহেবকে খুঁজতে যায়। মিথিলা আজকে তাড়াতাড়ি ভার্সিটি চলে গিয়েছে। নেহা ক্লাসের জন্য বের হচ্ছিল। সিঁড়ি ভেঙে নামার সময় দেখে পরি কাকে যেন একটা খুঁজছে। নেহার চোখ পড়ে। নেহা নেমে এসে পরীকে বলে, কি খুঁজছিস সেভাবে? ম্যাম, স্যার কোথায়? কোন স্যার? আমার বাবা? স্যার কি চলে গেছে? উনি তো এইমাত্র চলে গেছে, ওনার প্রেস মিটিং আছে। কেন, হঠাৎ ওনাকে কেন খুঁজছিস? স্যারকে ফোন দিন তো, উনি মনে হয় বুইলা আবির ভাইয়ার ঘরে ওনার বই রাইখা গেছে। মানে? ওনার বই মানে আবিরের রুম? চল তো। আইসা আইন দেখতাছি। পরি নেহাকে আবিরের রুমে নিয়ে আসে। বিছানার উপরে আদনান সাহেবের লেখা বই দ্য কিং অফ ইউনিভার্স বইটি পড়ে আছে, যে বইয়ে আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর কিং নিলয়ের জীবনের সব ঘটনা লেখা আছে। এই বইটি আবিরের মতো সাধারণ একটা ছেলের ঘরে আছে। ভাবতেই নেহার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। নেহা ওর বাবাকে ফোন দেয়। আদনান সাহেব ফোন রিসিভ করে বলে, কিছু বলবি? নেহা বিছানার উপরে রাখা বইটিকে হাতে নিয়ে আদনান সাহেবকে বলে, বাবা, তোমার বইটা কোথায়? মানে নিলয়কে নিয়ে যে বইটা লিখেছিলে সেটা। আদনান সাহেব ব্যাগ থেকে বইটা বের করে দেখে ঠিকঠাক আছে কিনা। নেহাকে বলে, আমার ব্যাগেই আছে। কেন, কি হয়েছে? নেহা তাড়াতাড়ি করে উত্তর দিল, না কিছু না, ভাবলাম ভার্সিটিতে নিয়ে যাব, একটু পড়বো, এই আর কি। আচ্ছা রাখি। সাহেব ফোনটি কেটে দিল। নেহা ধপ করে আবিরের বিছানার উপরে বসে বইটি নেড়ে চেড়ে দেখছে। বইয়ের প্রথম কয়েকটা পাতা উল্টিয়ে দেখে সাদা একটা পৃষ্ঠাতে আবির ইংরেজিতে বইয়ের অনেক কিছুই লিখেছে, সাথে নতুন কিছু কথাও যোগ করেছে। সেগুলো সব লাল কালি দিয়ে লেখা। নেহা সারা বইয়ের পৃষ্ঠা উল্টাতে থাকে। বইয়ের লেখার মাঝে মাঝে নেহা দেখতে পেল কয়েকটা লাইন আবির সবুজ বল পেন দিয়ে মার্ক করে রেখেছে। নেহা মনে মনে বলে ওঠে, আবির তাহলে ইংরেজি পড়তে পারে? কেন সে মিথ্যে বলছে সবার সামনে? নিজেকে ছোট করার জন্য নাকি গর্ব না করার জন্য? কেউ একটা রহস্যজনক কিছু একটা সামনে আসতে যাচ্ছে। তবে বড় কেউ বলে তো মনে হয় না, আবার বড় কেউ হতেও পারে। কোথায় যেন বিশাল একটা রহস্য আছে, আমাকে জানতেই হবে। বইটা যেভাবে ছিল ওইভাবেই রেখে দে। আমরা যে বইটা দেখেছি এটা আবিরকে বলবি না, আর আবির যদি জানতে পারে তাহলে হয়তো বাড়ি ছেড়ে চলে যাবে। তুই কি চাস ভাইয়া বাড়ি ছেড়ে চলে যাক? আবির মাথা না নাড়িয়ে ইশারা করল। নেহা আবিরের ঘর থেকে বের হয়, ভার্সিটি যেতে থাকে। আবির ওর পছন্দের জায়গায় বসে আছে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে যখন সামনে এসে হাত রাখে ব্যাগের উপরে, তখনই যেন খালি খালি মনে হয় ওর। মনে মনে আবির বলে, আমার বই ভুল করে কি বাড়িতে রেখে এসেছি? যদি কেউ দেখে ফেলে, আমার ঘরে তো কেউ যাবে না। আচ্ছা পরে ভাবা যাবে, আজকে সবার আগে ক্লাসে যাব। কথাগুলো ভাবতে ভাবতে আবির বসা থেকে উঠে দাঁড়ায়। ঠিক তখনই জিসান, হৃদয়, তমাল আর মামুন এসে সেখানে। হৃদয় এসে আবিরের ডান পাশে দাঁড়ায়, জিসান বাম পাশে পা দিয়ে দাঁড়ায়। আবির চুপচাপ বসে আছে। হৃদয় আবিরের চোখ থেকে চশমাটা খুলে বলল, কুত্তার বাচ্চা, খুব আরামে আছিস তাই না? আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোর জন্য। আর ভাই সেদিন নেশায় ছিলাম, আর মিথিলা কাউকে কিছু বলতো না আমার ভয়ে। মাঝখানে তুই এসে ঝামেলা পাকিয়েছিস, হিরো সেজেছিস। অপেক্ষা কর, তোকে ঠিক সময় বুঝিয়ে দেব এই হৃদয় কি জিনিস। জিসান কথাগুলো বলল।
আবিরের জামাটা দুজনে টেনে ধরে কথাগুলো বলছে। তখনই সেখানে নিধি আর জয় চলে আসে। ওদের দেখে হৃদয় আর জিসান চলে যায়। জিসানের ফোন বাজতে থাকে। তাকিয়ে দেখে গতকাল যে নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বার থেকে ফোন এসেছে। জিসান, আমি শাওন বলছি, তোমার ভার্সিটিতে আসছি, ফোন দিয়েছিলাম রাতে। তারপর একটা বাইকে শাওন আর শিপন আসে জিসানের সামনে। বাইক থেকে নেমে শাওন জিসানদের সামনে এসে বলে, আমি শাওন, আসলে এসেছি একটা কাজে। কি কাজ? হৃদয়কে আমি চিনি, শাফিক স্যারের ছেলে, তোমাদের বাসায় কাজ করে। দুজন লোক, আবির আর পরি, চিনো নিশ্চয়ই। পরিবার মিষ্টির সাথে আমার একটা ঝামেলা আছে, এর জন্য সেখানে যেতাম, কিন্তু মাঝখান থেকে আবির এসে ঝামেলা করে দেয়। আবির আমার বন্ধুকে মেরেছে, মিষ্টিকে নিতে বাধাও দিয়েছে। তাই আবির ভাইকে ফোন দিয়ে আবিরকে মারার কন্ট্যাক্ট করেছি, কিন্তু আবির ভাই তোমাদের কথা বলল, কারণ তোমরাও নাকি কাউকে মারার জন্য ওই দিনেই বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যেতে চাও, সেই মালটাকে। হৃদয় আর জিসান বসা থেকে উঠে দাঁড়ায়। জিসান শাওনকে দেখিয়ে বলে, মানে আমাদের ঝামেলা একই ব্যক্তির সাথে? শালা তো বহুত ঝামেলা লোক, ওকে তুলে নিয়ে যে আগে খানিকটা হাতের ব্যায়াম করব, এরপর আবির ভাই এসে সোজা খালাস করে দেবে। তাহলে হাত মেলাও, পরশুদিন ওকে সবাই আমরা তুলে নিয়ে যাব রাব্বি ভাইয়ের কাছে, প্রমাণ থাকবে না কিচ্ছু। শাওনেরা চলে গেল। শাওন আর জিসান এক হয়ে আবিরকে মারার জন্য রাব্বি নামের এক বড় ডনকে বলেছে। নিধি আবিরের পাশে বসে আছে। জয় বলল, তোরা কথা বল, আমার একটা কল আসছে। জয় সেখান থেকে চলে গেল অনেকটা দূরে। জয়কে ওপাশ থেকে কে যেন বলছে, ওদিকে সব ঠিকঠাক আছে। জি স্যার, তবে পরশুদিন একটা মিশন করতে হবে, কিন্তু সেটাতে আমার একা যেতে হবে। মিশন? কিসের মিশন? আর তুমি এখন কোথায়? তোমাকে যেমন দেখাও যায় না, তেমনি তুমি কোথায় থাকো বোঝাও যায় না। আমি গোরস্থানে আছি। রাব্বি হলো রাকিবের লোক, রাব্বিকে নিয়ে মিশন। রাকিব অব্দি যেতে পারলে নীলাকে খুঁজে পাবো। আর ফোন দিবেন না, আমি নিজেই আপনাকে খুঁজে নেব। জয় ফোনে কথা বলতে থাকে। এইদিকে আবির নিধির পাশ থেকে উঠে যেতে চাইছে। নিধি সে সময় বলে, আবির তুমি এমন কেন? কেমন? কেউ কিছু বলে চুপচাপ খালি শোনো, কোনো প্রতিবাদও করো না। কেন এমন করো? দুই একটা কথা শোনাতেও তো পারো। কাউকে মারতে হলে আগে তার অবস্থানে যেতে হবে। দুর্বল হয়ে যদি কারো আঘাত করি তবে নিজেই মারা যেতে হবে। কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স না। কাউকে মারার জন্য সাহসের দরকার হয়, কারো ব্যাপারে জানার দরকার পড়ে না। কি সব বলছো তুমি? কিছুই বুঝতে পারছি না। এত পেঁচালো করে কথা কেন বলছো? নেহা গাড়ি নিয়ে ভার্সিটিতে আসে। জিসান নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা দেখে আবির দূরে নিধির পাশে বসে আছে। নেহা পার্কিংয়ে গাড়ি রেখে কোনো দিকে না তাকিয়ে আবিরের দিকে যেতে থাকে। জিসান এটা দেখে অবাক হয়ে তাকায়। জিসান হৃদয়কে বলে, রিল্যাক্স ব্রো, রিল্যাক্স, 2 দিন অপেক্ষা করো, এরপর সব কাজ হয়ে যাবে। জয় নিধিকে ডাক দেয়। নিধি আবিরের থেকে চলে যায়। তখনই নেহা এসে আবিরের পাশে বসে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। আবির চলে যাবে এমন সময় নেহা বলে, নিধির পাশে বসতে আপনার সমস্যা হয় না, আমার পাশে বসলেই আপনাকে উঠে যেতে হয়। আবির সাথে সাথেই নেহার থেকে কিছুটা দূরে গিয়ে বসে। নেহা আবিরের দিকে তাকায়। আবির বলে, আসলে আমি তো আপনার বাড়ির কাজের লোক, আপনার পাশে বসাটা অসম্মান হয়ে যায়, এই জন্য বসি না। চুপ করো তো, নিধির সাথে কিসের এত কথা তোমার? সে এসে কথা বলছিল। তো সে এসে বলবে আর তুমি শুনবা? আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু সে যেতে দেয়নি, তাই না? চুপ বেয়াদব, কোনো কথা বলবে না। আজকে আপনার মুখে বেয়াদব কথাটা অন্যরকম লাগলো, যেন প্রিয় মানুষকে কেউ ভালোবেসে যেমন বলে তেমন। নেহা কিছুই বলে না। আবির মনে মনে বলে, এটা কি বললাম আমি? তাড়াতাড়ি আবির চলে যায় সেখান থেকে। নেহা আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তারপর আদনান সাহেব প্রেস কনফারেন্সের রুমে স্টেজের উপরে দাঁড়িয়ে আছে। আজকের রাষ্ট্রপতি নিজেই এসেছে আদনান সাহেবের থেকে নিলয়ের গল্প শুনতে। আদনান সাহেব মাইক্রোফোনের কাছে গেল, সামনে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলা শুরু করলো।
নিলয়কে নীলা তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। নিলয় একাই যায় নীলার বার্থডে পার্টিতে। নিলয় দরজা খুলে ভিতরে যখনই প্রবেশ করবে, দরজার কাছে থাকা লোকগুলো নিলয়কে চেক করে পিস্তল খুঁজে পায়। সেটা ওরা রেখে দিয়ে নিলয়কে ভিতরে পাঠায়। নিলয়ের চারিপাশে দেখতে থাকে। লাউড স্পিকারে গান বাজছে, जब तक जोश में जवानी, जब तक खून में रवानी, मुझे होश में आने न दो, प्यार दो, दो प्यार लो, लो प्यार दो, दो प्यार लो। নিলয় মিউজিকের সাথে ডান্স শুরু করে দেয়। উপস্থিত থাকা সব লোকজনই নিলয়ের এমন আচরণ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। যদিও তারা নিলয়কে চেনে না, তবুও অপরিচিত হয়ে সে এমনভাবে ডান্স করবে, সবাই কেমন হাস্যকর দৃষ্টিতে তাকালো। নাচের এক পর্যায়ে একটা গুলি চালানোর শব্দ হয়, মিউজিক থেমে যায়। নিলয় গিয়ে হাই লেভেলের বিয়ারের বোতল হাতে নিয়ে ছিপি খুলে মুখে ঢালতে থাকে। নিলয়ের বাবা জলিল অনেকগুলো ছেলে নিয়ে হেঁটে আসে। নিলয়ের পাশে এসে দাঁড়ালো জলিল। নিলয়কে বিয়ার খেতে দেখে জলিল বলে, ও তুই তাহলে সে যে আমার মেয়েকে ভালোবাসি বলেছিল? আবির ঘাড় কাত করে মাতাল হয়ে জলিল আর নীলার সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে সিগারেট বের করে আগুন খুঁজতে থাকে, কিন্তু নিলয়ের পকেটে লাইটার নেই। জলিলকে বলল, লাইটার প্লিজ। ও নীলা আপনার মেয়ে? কিন্তু আমি তো তাকে শুধু ভালোবাসি বলিনি, বিয়ের অফারও করেছিলাম, তাই না জানো? ও সরি, হ্যাপি বার্থডে জানো। নিলয়ের কথা শুনে কয়েকটা ছেলে এগিয়ে আসে নিলয়কে মারতে, কিন্তু নীলা থামিয়ে দেয়। নীলার সামনে এসে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে নীলা বলে, তোকে এখানে ইনভাইট করেছি আমাকে উইশ করার জন্য না, তোকে এখানে ডেকেছি এতগুলো লোক আর আমার আব্বুর সামনে যদি আমাকে একবার ছুঁয়ে দিতে পারিস তবে আমি তোকে ভালোবাসবো। নে আমাকে ছুঁয়ে দেখা। নিলয় নীলার দিকে এগোতে থাকে। একটা ছেলে হকি স্টিক দিয়ে নিলয়ের পিঠে জোরে একটা বাড়ি দেয়। লাঠিটা ভেঙে চুরে চারিদিকে ছিটিয়ে যায়। নিলয় জোরে বলে, নট এ ব্যাড টাই, বাট ইট ইজ নর্মাল, ট্রাই অ্যাগেন। নিলয় কথাটা বলে নীলার সামনে চলে আসে। তখনই পাশে থাকা একটা ছেলে বলে ওঠে, আব্বে ভিত্তু, সাহস থাকলে তো ছুঁয়ে দেখ। সাহস নেই? তাহলে ভালোবাসতে আইসিস কেন? আরো একটা ছেলে বলে, যা তোকে ছেড়ে দিলাম, তবে মোড়ে দোকানে একটা সুদি দোকান আছে, যাওয়ার সময় আমার নাম করে কয়েকটা সুদি নিয়ে নিস, পরে বাড়ি যাবি। নিলয় কাউকে কিছু বলে না, সে পার্টি থেকে বেরিয়ে গেল। সবাই নিলয়কে নিয়ে হাসাহাসি করছে। নিলয়ের গালে তখনও সিগারেট। নিলয় বাইরে গিয়ে সিগারেটটা জ্বালানোর জন্য ম্যাচ নিয়ে আছে। এরপর পাশে থাকা পেট্রোল পাম্প থেকে পেট্রোলের নলটা নিয়ে পার্টি রুমে প্রবেশ করে। দরজা আটকে দিয়ে তালা লাগিয়ে দেয় নিলয়। চাবিটা নিজের পকেটে রাখে। নলটা হাতে নিয়ে এগিয়ে আসে। কিছুটা ভিতরে প্রবেশ করে নলটার হাতল চালু করে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রথমে যে ছেলেটা কথা বলেছিল সে মাটিতে হাত দিয়ে বলে জলিলকে, বস এ তো পেটিটাল। নিলয় সুইচ অফ করে দিয়ে পকেট থেকে সিগারেট জ্বালানোর জন্য ম্যাচ বের করে। ম্যাচ ঘষে আগুন জ্বালিয়ে সিগারেট জ্বালায়। আগুন জ্বালানো ম্যাচটার কাঠিটা নিচে ফেলতে যাবে, তখনই সবাই চিৎকার করে ওঠে নিলয়কে বারণ করে। নিলয় কাঠিতে আগুনটা নিভিয়ে দেয়। সিগারেটে টান দিয়ে হাসতে হাসতে বলে, अपन से नीला को चुम्मा करने से मन करता है, उसे हाथ से सोने के लिए नहीं है। কথাটা শুনে একটা ছেলে এগিয়ে আসে নিলয়ের দিকে মারার জন্য। নিলয় ম্যাচের কাঠি বের করে আগুন জ্বালাতে যাবে, তখনই সবাই ছেলেটাকে গিয়ে আটকায়। নিলয় বলে, আমার পকেটে থাকা চাবিটা যে নিতে পারবে সে এখান থেকে বেঁচে ফিরবে। আর কে যেন বলছিলি? চুরির দোকানদার। আচ্ছা সেটা কোন দিকে? ভাই দুলা ভাই বল। দুলা ভাই আমি তো মজা করছিলাম। শালা দুলা ভাইয়ের মধ্যে মজা চলে। কে তুই? হ্যাঁ নিলয়, তোকে এখানে আনা হয়েছে কি জন্য, আর তুই কি সব করছিস? সবাই পিছনে তাকায়। জলিলরা যে দরজা দিয়ে এসেছিল সেখানে দুজন লোক আসলো। নিলয় ওদের দিকে তাকায়। সোহেল আর রোহান আসলো। সোহেল বলে, এখানে আমরা 4 জন ছাড়া যেন কেউ না থাকে, এখনই ঘর খালি করো সবাই। নিলয় পকেট থেকে চাবি বের করে দেয়। নিলয়কে রোহান বলে, তোকে যে জন্য আনা হয়েছে সেটা কেন করছিস না? প্ল্যান কি? আমি তোকে প্ল্যান বলছি। যে আসবে সে কিন্তু খুব সাধারণ কেউ না, সে নামে মিনিস্টার, কিন্তু ও চাইলে সব পারে। পার্টি অফিসে আসার পথে ছোট একটি রাস্তা,
সেখানে শহরের কোনো লোক থাকে না, কেবল থাকবে সেখানে ওর সিকিউরিটিরা। তাকে মারতে হবে ওখানে। নিলয় কারো প্ল্যান নিয়ে চলে না, বরং সে তার মতো করেই কাজ করে। আমি ওকে পার্টি অফিসের মধ্যেই মারব। কি, তুই কি পাগল হয়ে গিয়েছিস? সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। নিলয় সেখান থেকে চলে যায়। আদনান সাহেব চুপ হয়ে গেল। তিনি আর কিছুই বলে না। স্টেজে থেকে নেমে তিনি চলে গেলেন। পাগলাটে স্বভাবের জন্য আদনান সাহেব বেশ পরিচিত। তিনি নিজের মতো করেই নিলয়ের গল্প বলে, আবার কি যেন ভেবে চুপ হয়ে যান তিনি। আবির ক্লাসে এসে বসে। শেষ বেঞ্চে আবির মাথা রেখে শুয়ে থাকে। একে একে সবাই ক্লাসে আসতে থাকে। ক্লাস শুরু হওয়ার সময় চলে আসলো। নুসু ম্যাম ক্লাসের মধ্যে আসলো। আবির জানে না ম্যাম ক্লাসে এসেছে। আবির চোখ বন্ধ করে শুয়েছিল। নুসু ম্যাম ক্লাসে আসতেই সব স্টুডেন্টসরা দাঁড়িয়ে সম্মান দিল। নুসু ম্যাম সবার দিকে তাকিয়ে বসতে যাবে, ঠিক সেই সময় আবিরকে শুয়ে থাকতে দেখল। নুসু ম্যাম সবাইকে বসতে বলে আবিরকে ডাক দেয়। সব স্টুডেন্টসরা পিছনে তাকায়, দেখে আবির বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। আবির, স্ট্যান্ড আপ। আবির, ওঠো। আবির লাফ দিয়ে উঠে। পুরো ক্লাস আবিরের এমন আচরণ দেখে হেসে উঠল। নুসু ম্যাম রাগী চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরকে শুনিয়ে বলল, শোনো, তোমার মতো অভদ্র স্টুডেন্ট আমি কখনো দেখিনি। এমন কেন তুমি? এক কথায় তুমি সবচাইতে বেয়াদ্দপ ছেলে। আগামীকাল পরীক্ষাতে 50 মার্কসে পাশ ফেল নির্ধারণ করা হয়েছে। তুমি যদি ইংরেজিতে 25 পাও তবেই আমার ক্লাসে থাকতে পারবে, না হলে কখনো আমি যেন তোমাকে আমার ক্লাসে দেখতে না পাই, মনে থাকে যেন। আবির বেঞ্চে বসে পড়ল। সামনে ম্যামের দিকে তাকালো। নেহা ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির তাকাতেই নেহা ইশারা করে বলল, চিন্তা করো না, আমি হেল্প করব। আবির মুচকি হাসলো। ম্যাম লেকচার শুরু করলেন। এক্সপ্লেইন টু মি, হোয়াই ডু পিপল গো ইনটু ডিপ্রেশন? অনেক স্টুডেন্টস ইংরেজিতে কেন মানুষ ডিপ্রেশনে পড়ে তার ব্যাখ্যা দিতে লাগলো। ক্লাসের অতিশয় ফার্স্ট বয় ইংরেজিতে বলল, ম্যাম, মানুষের মস্তিষ্ক কেবল একদিকে সংবলিত করে না, নানা দিকেই ভাবতে থাকে। মস্তিষ্কের সাথে মনের সম্পর্কও আছে। মনের খোরাক পূরণে মস্তিষ্কের চিন্তা হয়, যার জন্য মানুষ ডিপ্রেশনে থাকে। বুঝলাম, তবুও এক্সপ্লেনেশনটা আমার ভালো লাগেনি। আর কেউ কিছু বলবে? বলবে না? তোমরা সবাই সাইকোলজি নিয়ে কেন পড়ছো? কালকে যদি পরীক্ষাতে সবার 30-এর বেশি মার্কস না আসে, সবার জন্য শাস্তি আছে বলে দিলাম। ধুর, তোমাদের ক্লাসে থাকতেই আমার ভালো লাগছে না। নুসু ম্যাম সবকিছু গুছিয়ে বের হবে। আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে বাংলায় বলে, ম্যাম, ডিপ্রেশন সম্পূর্ণ মনের দুর্বলতা। মস্তিষ্কর পরে মনের সাথে এই দুর্বলতার অংশ নেয়। ডিপ্রেশন হয় মূলত প্রিয় মানুষ বা বলা যায় প্রিয় যে কোনো কিছু হারানোর পরেই। যেমন আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, সে যদি এখন আপনাকে না জানিয়ে হুট করে বাসা থেকে কারো সাথে পালিয়ে যায়, তখন আপনি আপনার সন্তানকে নিয়ে ভাববেন আপনি এ অবধি সন্তানের জন্য কি করেছেন, ভাববেন কতখানি তাকে ভালোবাসেন। আর এই ভাবনাটা আসবে মস্তিষ্ক থেকে। মন আরও ভেঙে পড়বে, আপনি অস্বাভাবিকভাবে চলবেন। তবে সবাই এমন হয় তা না। অনেক মানুষ নিজের মনকে কন্ট্রোল করতে পারে। তারা 2 মিনিটে সব কষ্ট দুঃখকে সরিয়ে নিয়ে চিল করতে পারে। প্রতিটা মানুষই ডিপ্রেশনে পড়ে বা পড়বে, কারণ একটাই, সব মানুষের পিছনে একটা কষ্টের গল্প থাকে। হতে পারে প্রেম ঘটিত বিষয়, বা পারিবারিক, বা পিতামাতা, বা নিজস্ব ঝামেলা। তবে বেশি ডিপ্রেশনে পড়ে প্রেম সংগঠিত বিষয়, বাকি কয়েকজন ফ্যামিলিগত। পিতামাতা হারানোর জন্যই পড়ে। কারণ হলো ভালোবাসা। ভালোবাসা যার বেশি, সে তত ডিপ্রেশন বা হতাশাগ্রস্ত হয়ে বেশি। কারণ ভালোবাসার ফলে আপনি স্বাভাবিকভাবে চলছেন। সেই ভালোবাসা হারিয়ে গেলে সবটা অস্বাভাবিক লাগবে। এই জন্য ডিপ্রেশনের পিছনে ভালোবাসা নামক অদেখা অনুভূতি থাকে, যা আবেগের দ্বারা নিয়ন্ত্রিত। অনেকেই বলে আবেগ আর ভালোবাসা এক না।
আসলে এটা ভুল, কারণ সব ভালোবাসায় আবেগ থাকবে, না হলে সেটা ভালোবাসা বলে না। যেমন পরিবার। আশা করি বুঝতে পারছেন। একজন সাইকোলজিস্ট হিসেবে যদি কারো ডিপ্রেশনে থেকে মুক্তি করতে চাই, তবে যে ডিপ্রেশনে থাকবে আগে তার মনের কথা শুনতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো, যেহেতু সাইকোলজিস্টরাই ডিপ্রেশনে থাকে, তখন কি হবে? আবিরের কথা শুনে নুসুম ম্যাম হতবাক হয়ে যায়। ম্যাম কিছু বলবে তার আগে জিসান বলে, ম্যাম, বাংলাতে যুক্তি দেখালে আমরা হাজারটা পারতাম, এত পারে যখন ও ইংরেজিতেই বলুক সব। চুপ করো আহাম্মক কোথাকার। তুমি কেন বলনি বাংলাতে? যে বলছে তার পিছনে পড়ে আছো? তোমাদের মতো কয়েকটা লোকের জন্য যে এগিয়ে যায় সেও এগোতে পারে না। বেয়াদ্দব একটা। বের হয়ে যাও আমার ক্লাস থেকে। আবিরের কথা শুনে জয় নিধিকে কানে কানে বলে, ছেলেটা কিন্তু জিনিয়াস। নিধি মুচকি হাসে, আবিরের দিকে চেয়ে থাকে। আবির আর চোখে নেহার দিকে তাকায়। নেহা এখনো অবাক চোখে তাকিয়ে আছে। নুসু ম্যাম বলে, তুমি তো ইংরেজি বোঝো না, তাহলে আমি কি নিয়ে প্রশ্ন করেছি সেটা তুমি কিভাবে বুঝলে? নিধি বলেছে বাংলাতে, তাই আমি শুনে বাংলায় বলেছিলাম। ও গুড, বসো, কালকের এক্সামের জন্য প্রস্তুত হও। নুসু ম্যাম চলে গেল। নিধি আবিরের পাশে এসে বসলো। এই, আমি কখন তোমাকে বাংলায় বলেছিলাম প্রশ্নটার ব্যাপারে? আসলে আমি সরি, নিয়া আমাকে ইশারায় ডেকে কাগজে লিখে দিয়েছিল, সেই জন্য বুঝে নিয়েছিলাম। নেহার নাম বললে যদি ম্যাম বকা দিত, তাই ভয়ে আপনার নাম বলেছি। বুঝলাম, আমাকে তুমি করেই বলতে পারো, আমরা তো ক্লাসমেট, তাই না? আবির চলে যায় ক্লাস থেকে। নেহা ভাবতে থাকে, কে ছেলেটা? ইংরেজি বই পড়ে, ইংরেজিও জানে, অথচ সবার সামনে সে নিজেকে সব কিছু থেকে গোপন রাখে। এমনটা কেন করে? আচ্ছা, আজ তো মিষ্টিদের বাড়ি যাবে আবির, দেখা যাক সেখানে কি হয়। মিষ্টির সাথে যদিও না, না, কি সব ভাবছে? নিধি নেহার পাশে এসে বসলো। আমরা তো ক্লাসমেট, চলো ফ্রেন্ডশিপ করি। আচ্ছা ফ্রেন্ডস। ও জয় আমার ভাই, আমি নিধি। আমি আমি জানি তুমি নেহা। আবির তোমার কথা বলেই চলে গেল। আমার কথা কেন? কি বললো? এই যে ম্যামের প্রশ্নটা, তুমি বাংলাতে ওকে কাগজে লিখে দেখিয়েছিলা। নেহা অবাক হয়, আবার পুরোপুরি শিওর হয় আবির ইংরেজি জানে। কিন্তু সে কেন গোপন রেখেছে সেটা জানতে হবে। নিধির সাথে নেহার ফ্রেন্ডশিপ হয়ে যায়। নিধি, নেহা, মিথিলা, জয়, ক্লাসের ফার্স্ট বয় আতিক, এরা এখন একটা ফ্রেন্ড গ্রুপ। সাথে আবিরও আছে, তবে আবির এখনো যুক্ত হয়নি। নেহা বা নিধি দুজনেই আবিরকে এই ফ্রেন্ড গ্রুপের মধ্যে জয়েন করানোর জন্য প্ল্যান করছে। আদনান সাহেব বাড়িতে বসে আছেন, ওনার কিছু একটা নিয়ে চিন্তা হচ্ছে। আবিরের কথাগুলো সে কাল থেকে ফেলতে পারছেন না। আবিরের মাঝে রহস্য আছে অনেক, কিন্তু ঠিক ধরাও যাচ্ছে না। আবির ভার্সিটি থেকে বের হয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে, কারণ আদনান সাহেবের বইটার কথা মনে পড়ে যায় ওর। বাড়িতে এসে দেখে আদনান সাহেব বসে আছে। আবির সালাম দিয়ে নিজের ঘরে যাবে, আদনান সাহেব ডাক দেয়, আবির শোনো। জি স্যার। নিলয়ের গল্প তোমার সাথে করতে কেন জানি না বেশ ইন্টারেস্টিং ফিল করি আমি। জি বলুন। না থাক, রাতে রুমে এসো, দুজন চা খেতে খেতে গল্প করব, কেমন? আবির ওর রুমে চলে আসে। বালিশ উঁচু করে দেখে সেখানে বইটি রাখা। যাক, কেউ তাহলে দেখেনি। কেন যে এমন একটা ভুল করলাম, নেক্সট টাইম এমন করা যাবে না। আবির মনে মনে কথাগুলো বলে। রাত 8টা বাজে। আদনান সাহেবের পাশে দাঁড়িয়ে আছে আবির। আদনান সাহেব সিগারেট টেনে যাচ্ছেন। আবিরের দিকে তাকিয়ে উনি বলা শুরু করলেন, সেই দিনটা আসলো, নিলয়কে যাকে মারার জন্য আনা হলো সেই শহরে আসলো, কিন্তু সে কোনো সাধারণ লোক ছিল না। যে এসেছে সে হলো আর্থ কোম্পানির 5 জনের মধ্যে যে গোপনে ছিল তার ছেলে, নাম আরিয়ান। আর আরিয়ান হলো বর্তমানে আর্থ কোম্পানির মালিক, সেই সব কিছু চালায়। ঘটনাক্রমে জানা যায় আরিয়ান ওর বাবাকে মেরে ফেলে,
সেই কারণেই সে হলো কোম্পানির মালিক। আর আরিয়ান মালিক হওয়ার পর বাকি সদস্যরা তাকে মেরে ফেলার জন্য নিলয়কে ভাড়া করে। নিলয় এসব কিছুই জানে না, সে কেবল জানতো তাকে কাউকে মারার জন্য আনা হয়েছিল। নিলয়ের প্ল্যান অনুযায়ী আরিয়ানকে সবার সামনে মারবে নিলয়। তবে রোহানও নিলয়ের সাথে আরিয়ানকে মারতে যায়, কিন্তু আরিয়ান কোনো সাধারণ ডন নয়। নিলয় যেমন, আরিয়ানও তেমন ডন। রোহান আরিয়ানকে মারার জন্য পিস্তল তুলতেই আরিয়ানের লোক চারপাশ থেকে রোহানের পিস্তল দিয়ে ঘিরে ফেলে। আরিয়ান উঁচু জায়গায় দাঁড়ায়, সবাই মাথা নিচু করে নিল। নিলয় কেবল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিয়ানের দিকে। আরিয়ান বলে, আমার বাবার জন্য তোরা সবাই খেয়ে পড়ে বেঁচে আছিস, আর তার ছেলেকে মারার জন্য তোরা এখানে এসেছিস। চাইলেই আমি তোদের সবকটাকে এখানে মারতে পারতাম, কিন্তু মারবো না, কারণ আমি তোদের মারলে তোরা আমায় ভয় পাবি না, আর যদি বাঁচিয়ে রাখি তবে সারা জীবন আমাকে ভয় পাবি, আর এই ভয় আমি সবসময় তোদের চোখে দেখতে চাই। আরিয়ান চলে যায়। রিফত, রোহান, সোহেল, জলিল সবাই গল্প করতে থাকে। নিলয় কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের গল্প শুনতে থাকে। রিফত বলে, আরিয়ানের জন্য আমরা সবাই ঠিকমতো ভাগ পাই না। ওকে না মারতে পারলে আমাদের কিছুই হবে না, ওকে মারতেই হবে। এত কিছু করলাম ওকে মারার জন্য, তবুও সবটা ব্যর্থ হয়েছে। তাকে কি মারা যাবে না? বারবার কেন সে পিস্তলের সামনে থেকে বেঁচে ফিরে যায়? ওকে মারাটা যতটা সহজ ভাবা, আসলে ততটা সহজ না। তাকে মারতেই হবে, আর সেটা আমাদের কাজ নয়। আমার প্রচুর রাগ হচ্ছে। আগে ওই শালাকে মেরে আসি, যে আমার মেয়েকে জ্বালিয়েছে আর কাজ করতে পারেনি। জলিল এগিয়ে যায় নিলয়ের দিকে। ঠিক তখনই আদনান আর আবিরের পাশে নেহা এসে দাঁড়ায়। নেহা বলে ওঠে, তোমার নিলয় ফেল হয়ে গেল, সে মারতে পারল না আরিয়ানকে। সেরে ফেল, কিন্তু মাঝে মাঝে হার বানার মাঝে জিততেও থাকে। আরিয়ানকে মারার জন্য ওরা অনেকদিন যাবত চেষ্টা করছিল, কিন্তু পারেনি। যাকে ভাড়া করে আনা হয়েছিল সে কই? জলিল পিস্তল হাতে নিলয়ের দিকে যায়। রিফাত বলে, আরিয়ানকে মারার শেষ সুযোগটা চলে গেল। শালা দুনিয়ার কিং মনে করে, ও ক্ষমতা ওর কাছে রাখতে চায়। কেউ পারবে তো ওকে বাড়তে, এবার সে আমাদের মারবে। ওর জায়গা যে কেউ পারতে পারবে না। জলিল নিলয়ের কাছে গিয়ে পিস্তলের ট্রিগার চাপতে যাবে, নিলয় হাত ওঠায়। সবাই নিলয়ের দিকে তাকায়। নিলয় বলে, আমি যাব ওকে মারতে। যাকে মারার জন্য আমাকে আনা হয়েছে তাকে না মেরে আমি এখান থেকে যাব না। ও যেখানেই থাকুক, যেভাবেই থাকুক না কেন, আমি ওকে এই জায়গাতেই মারব। চাঁদ যেমন অপেক্ষা করে রাতের জন্য, সূর্য যেমন অপেক্ষা করে ডোবার জন্য, তেমন দুনিয়া অপেক্ষা করছে নিলয়ের জন্য। নিলয়ের কথা শুনে সবাই অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। জলিল বলে, যা ওখানে। নিলয় চলে আসে সেখানে, কিন্তু আসার পথে নিলয়ের সামনে আরিয়ানের লোকজন পড়ে। তাদের সাথে মারামারি করে নিলয় ঢাকাতে এসে পৌঁছায়। নিলয় এখন ঢাকাতে। আদনান সাহেবের বইটাতে আর কিছুই লেখা নেই। ঢাকাতে আসবার সময়টুকু নিয়ে লিখেছিলেন, তিনি আর কিছুই জানেন না, তাই আর তিনি লেখেননি। বাকি কি হয়েছিল সেসব নিলয় জানে। নীলা কোথায় বা নীলাকে মারা গিয়েছে সেসব নিলয় জানে। নিলয়ের পরে কি করেছিল আদনান সাহেব জানেন না। আবির আদনান সাহেবের কাছ থেকে চলে এলো। রাত 9টা পার হয়ে গেছে। আবির ওর রুমে যাবে, তখনই পরি এসে ডাকলো। পরি আবিরকে দেখে বলল, ভাইয়া, আমার আপা আপনাকে খুঁজতেছে, আপনি যাবেন না? ও আজকে তো যেতেই হবে, চলো তাহলে। পরির হাত ধরে আবির বাড়ি থেকে বের হয়। নেহা এটা দেখে ফেলে। আবিরের পিছনে নেহাও যায়। আবির পরিদের বাড়িতে আসে। প্রায় 10টা বাজে। গেট খুলে আবিরকে ভিতরে নিয়ে যায়। নেহাও পিছনে আসে। পরি মিষ্টির ঘরের সামনে এসে ডাক দেয়, আপা, ভাইয়াকে নিয়ে আনছি। আচ্ছা, তুই তোর ঘরে যা, তোর ভাইয়ের সাথে আমার কথা আছে। আচ্ছা। পরি দৌড়ে ঘরে চলে যায়। আবির মিষ্টির ঘরের সামনে এসে দাঁড়িয়ে রইল। নেহা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। মিষ্টি কিছু সময় পর আবিরের সামনে এসে দাঁড়ালো। মিষ্টি সেজেছে। অন্যদিনের তুলনায় আজ মিষ্টিকে অনেক বেশি সুন্দর লাগছে।
আবির একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। মিষ্টি আবিরের হাত ধরে ঘরে নিয়ে যায়। দরজা আটকে দিয়ে মিষ্টি আবিরের সামনে বিছানায় গিয়ে বসে। নেহা দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালার পর্দা সরিয়ে ঘরের মধ্যে তাকালো নেহা। শুরু করেন। আপনি যেভাবে ইচ্ছে যতদিন খুশি আমাকে আপনার মতো ব্যবহার করতে পারেন। আপনি অনেক উপকার করেছেন। আপনি চাইলে আমি সারা জীবন আপনার সাথে এভাবেই থাকতে চাই। কোনো প্রশ্ন ছাড়াই আপনি যখন খুশি আমাকে ব্যবহার করতে পারবেন। আবির শব্দ করে হাসছে। চেয়ার টেনে মিষ্টির সামনে বসলো। মিষ্টি আবিরের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা হতভম্ব হয়ে দেখছে। বারবার নেহার মন বলছে